আসসালামু আলাইকুম, আমি তাশরিফুল হুদা তৌসি চুয়েট মেকানিক্যাল 18। আজকের এই টেস্ট পেপার সলভিং ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে যে বিষয় নিয়ে আমরা টেস্ট পেপার সলভ করব সেটা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান। ঠিক আছে, চলো শুরু করে দিই। আচ্ছা, ফার্স্টে যে কোশ্চেন সেটা হচ্ছে আমাদের রাজশাহী বোর্ড 2019 এর কোশ্চেন। কোশ্চেনটাতে কি বলছে দেখো, গত বলছে যে ব্যবহৃত ধাতুর ক্ষেত্রে সূচন কম্পাঙ্ক নির্ণয় করতে। ওকে, ভালো কথা। তো আমাকে কোশ্চেনটা কি বলছে খেয়াল করো। বলছে ফাহিম পদার্থবিজ্ঞানের একজন ছাত্র, তিনি পর্যায়কালে এত মিটার ও এত মিটার তরঙ্গদৈর্ঘ্যের আলোকরশ্মি ব্যবহার করে ফোটো ইলেকট্রন নির্গমন পরীক্ষা সম্পন্ন করলেন। তার পরীক্ষায় ব্যবহৃত ধাতুর কার্যপেক্ষক এত। এখান থেকে আমাকে বলে দিছে কি যে সূচন কম্পাঙ্ক নির্ণয় করতে। আচ্ছা, সূচন কম্পাঙ্ক তা আমরা জানি না, যেহেতু আমাকে কি দিয়ে দিছে, কার্যপেক্ষকের মানটা দিয়ে দিছে, তাই না? কত দিয়ে দিছে? 2.3 ইলেকট্রন ভোল্ট, তাই না? আমাকে কি দিয়ে দিছে? ফাই এর ভ্যালু দিয়ে দিছে। তাহলে আমরা জানি না যে ফাই ইকুয়াল টু এইচ এফ নট। এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, এই এফ নোটটা কি? এই এফ নোটটা হচ্ছে আমার সূচন কম্পাঙ্ক। সূচন কম্পাঙ্ক আমি লিখলাম, ঠিক আছে? তো আমাকে কি বের করা লাগবে? এফ নোট বের করা লাগবে। যে এফ নোট ইকুয়াল টু ফাই বাই এইচ। কি? ফাই বাই এইচ। এখন কি ফাই ছিল কি 2.3 ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, এটা কি আমার ইলেকট্রন ভোল্টে আছে না? এটাকে আমার কিসে নেওয়া লাগবে? জুলে নেওয়া লাগবে। তাহলে আমি বসাই দিই 2.3 ইন্টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 ডিভাইডেড বাই 6.63 ইন্টু 10 টু দি পাওয়ার অফ মাইনাস 34। ঠিক আছে? তাহলে এখান থেকে আমি যদি হিসাব করি আমার অ্যান্সারটা কত আসবে? আমার অ্যান্সারটা আসবে 5.55 ইন্টু 10 টু দি পাওয়ার অফ 14 হার্টজ। ঠিক আছে, এটা হচ্ছে আমার অ্যান্সার। তো আমি কি, আমাকে বলছে সূচন কম্পাঙ্ক। তো আমরা জানি যে কার্যপেক্ষক ইকুয়াল টু কি এইচ ইন্টু এফ নট, প্লাঙ্কের ধ্রুবক এবং কি সূচন কম্পাঙ্ক। এখান থেকে সূচন কম্পাঙ্কের মানটা চলে আসলো। আচ্ছা, এটা আমার গ নাম্বার ছিল, গ নাম্বারটা গেল। আচ্ছা, ঠিক আছে। দেখেন এর পরের কোশ্চেনটা কি বলছে। এর পরের কোশ্চেনটাতে বলছে উদ্দীপকে বর্ণিত উভয় ক্ষেত্রে আলোক তড়িৎ ক্রিয়া সংঘটিত হবে কিনা। আচ্ছা, আলোক তড়িৎ ক্রিয়া সংঘটিত হবে কিনা, এটার জন্য আমার ফার্স্টে যে কাজটা সেটা হচ্ছে আমার কি, যে শক্তিটা, মানে আমার যে দুইটা তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে দিচ্ছে, তাই না? মানে দুইটা আলোচনা দুইটা তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে দিচ্ছে, প্রত্যেকটা জন্য ইন্ডিভিজুয়াল আমার কি বের করা লাগবে? ই বের করা লাগবে। ইটা বের করার পর আমি দেখব এই মানটা আমার যে কার্যাপেক্ষক দিয়ে দিছে, ধাতুর কার্যাপেক্ষক কত 2.3 দিয়ে দিছে, এই ইটা এটা থেকে বড় নাকি ছোট। যদি বড় হয় কি হবে? আমার কোশ্চেনটা কি বলছিল যে তড়িৎকে সংঘটিত হবে কিনা, তড়িৎকে সংঘটিত হবে। আর যদি লেস দেন হয় তড়িৎকে সংঘটিত হবে না। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে লিখি, আমরা জানি না ইকুয়াল টু কি এইচ এফ, তাই না? এটা তো আমরা জানি যে ইকুয়াল টু এইচ এফ, আর এফ এফ ইকুয়াল টু কি সি বাই ল্যামডা। তো এইচ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। এখন যেহেতু এটা প্রথমটার জন্য, মানে প্রথম তরঙ্গ দৈর্ঘ্যের জন্য, তাহলে কি ই ওয়ান ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা ওয়ান। ওকে, আবার কি লিখতে পারি? ই টু ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা টু। এখান থেকে মানগুলো বসায় দাও। ল্যামডা ওয়ানের মান কত জানি? ল্যামডা ওয়ানের মানটা হচ্ছে আমাদের 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7। ওকে, তাহলে এখানে আমি বসাই দিই 6 ইন্টু 60 10 টু দি পাওয়ার মাইনাস 34 ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার অফ 8 ডিভাইডেড বাই 4 ইন্টু 10 টু দি পাওয়ার অফ মাইনাস 7। তাহলে কত আসলো? 4.927 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল। এটা আমার কি E1। আর E2 কি করব? মান বসাই দাও, তাহলে সব ল্যামডা টুর মানটা বসাই দাও, তাহলে মানটা কত আসতেছে? 2.55 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল। ওকে, আর আমাদের কার্যাপেক্ষক কত দেওয়া ছিল? 2.3 ইলেকট্রন ভোল্ট। এটা ছিল কার্যাপেক্ষক, তাই না? এটা ছিল আমার ফায়ার মানটা। এটাকে আমি জুলে নিয়ে যাই 2.3 ইন্টু কি 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 এত জুল। এখন খেয়াল করো তো, এটাকে আমি গুণ দাও, গুণ দিলে কত আসে দেখো, গুণ দিলে আসে 3.68 ইন্টু 10 টু দি পাওয়ার অফ মাইনাস 19। এখন খেয়াল করো তো, এই ফাইয়ের মানটা এখানে E1 এর মান এটা থেকে বেশি না? E1 ইজ গ্রেটার দেন 5। আর E2 দেখো তো, এটার ভ্যালু হচ্ছে কি কম, তাহলে কি E2 ইজ লেস দেন 5। তাহলে আমার তড়িৎ ক্রিয়া কোনটা সংঘটিত হবে? যেটা শক্তি বেশি। তাহলে E1 এ আমার কি হবে? তড়িৎ ক্রিয়া সংঘটিত হবে। ঠিক আছে, এটা হবে আমার অ্যান্সার। আচ্ছা, তাহলে আমাদের এই রাজশাহী বোর্ড, না হ্যাঁ রাজশাহী বোর্ড 2019 এর এই কোশ্চেনটা গেল। এরপরে যে আমাদের কোশ্চেন সেটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2019 এর কোশ্চেন। ঠিক আছে, দিনাজপুর বোর্ড 2019।
কি বলছে কোশ্চেনটা দেখ, আমাকে বলছে নির্গত ফটো ইলেকট্রনের গতিবেগ, নির্গত ফটো ইলেকট্রনের গতিবেগ মানে আমাকে ভি বের করতে হবে। আচ্ছা ভালো কথা, তো কোশ্চেনটা কি বলছে 5.55 ইন্টু 10⁻14 হার্জ সূচন কম্পাঙ্কের একখণ্ড ধাতুর উপর 2800 অ্যামস্ট্রং তরঙ্গদৈর্ঘ্যের আলো পতিত হলে ধাতু থেকে ফটো ইলেকট্রন নির্গত হয়। আচ্ছা ঠিক আছে, তা আমাকে কি কি দিয়ে দিয়েছে, সবই মোটামুটি দিয়ে দিয়েছে। আমাকে এখন বের করতে হবে যে নির্গত ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ, তাই না? তা আমরা জানি না যে ই ইকুয়াল টু, আমরা তো এই সূত্রটা পড়ছি তাই না, ইকুয়াল টু কে বা ই কে বলতে পারি গতিশক্তি যোগ 5, এটা আমরা পড়ছি না, এটা পড়ছি। তাহলে ই ইকুয়াল টু কি, এই কে মানে কি হাফ এম ভি স্কয়ার, তাই না, প্লাস 5। এখন খেয়াল করো তো এখানে কি আমাকে সূচন কম্পাঙ্ক দিয়ে দিয়েছে, সূচন কম্পাঙ্ক দিয়ে দিয়েছে, তো ফাই ইকুয়ালটা আমরা এটাকে পড়ে আসলাম কি এইচ এফ নট, তাই না? তাহলে কি আমি এখান থেকে এইচ এফ নট লিখে ফেলতে পারি না, এখানে আমি এইচ এফ নট লিখে দিই। ওকে ভালো কথা। আর এখানে কি ই, ই কে কি লেখা যায়, এইচ এফ, এইচ এফ লেখা যায় না, এইচ এফ লিখলাম। আমি আস্তে আস্তে ভাঙা ভাঙা দেখাচ্ছি, হাফ এম ভি স্কয়ার প্লাস এইচ এফ, তাই না? এখন আমার কি এখানে ভি দরকার, আবার দেখো এই এফটাকে আমি আবার কি লিখতে পারি, এইচ সি বাই ল্যামডা, কারণ কি এখানে দেখো এখানে কিন্তু আমার কম্পাঙ্ক দেওয়া নেই, আমাকে সূচন কম্পাঙ্ক দেওয়া দিচ্ছে, তাই না? এফ মানে কি সি বাই ল্যামডা, এখানে কি তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে দিচ্ছে না, হ্যাঁ বলে দিচ্ছে এত অ্যামস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্যের আলো পতিত, তাহলে কি হাফ এম ভি স্কয়ার প্লাস এইচ এফ নট, তাই না? তাহলে আমি এটাকে এদিকে নিয়ে আসি, সরি এটাকে এদিকে রাখলাম, এইচ সি বাই ল্যামডা মাইনাস এইচ এফ নট ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। তাহলে এইচ সি ল্যামডা, হ্যাঁ তাহলে এখানে কি লেখা যায়, তাহলে আমি ভি স্কয়ার বের করবো না, তাহলে ভি স্কয়ার ইকুয়াল টু 2/m এইচ সি বাই ল্যামডা মাইনাস এইচ এফ নট, ব্র্যাকেটে রেখে দিলাম। আর যেহেতু ভি স্কয়ার তাহলে কি এখানে কি রুট, মানগুলো বসাই দাও, মানগুলো বসাই দিলে প্লাঙ্কের ধ্রুবকের মান জেনে ল্যামডার মান আমাদের দিয়ে দিছে, ল্যামডা কত দিয়ে দিছে আমাদের, ল্যামডা দিয়ে দিছে 2800 অ্যামস্ট্রং। এটা কি আমার কি 2800 ইনটু 10⁻⁻10 দিয়ে কি করতে হবে, এত মিটার। ওকে এটাও দিয়ে দিছে, আমার সূচন কম্পাঙ্ক দিয়ে দিছে, মানে এফ নট এর মানটাও দিয়ে দিছে, এই যেটা হচ্ছে এফ নট। আমরা কি ইলেকট্রনের ভরও জানি, তো সবই জানি, তাহলে কি আমরা কি মানটা বসিয়ে দিতে পারবো না? তাহলে অ্যানসারটা কত আসতেছে আমার, অ্যানসারটা আমার আসতেছে 8.68 ইন্টু 10⁵ মিটার পার সেকেন্ড। আপনারা অবশ্যই ক্যালকুলেটরে ক্যালকুলেশনটা করে নেবেন, অনেক সময় গাইডে ভুল টুল থাকে সে একটু বসাই নেবেন, ঠিক আছে? আমি জাস্ট প্রসেসটা দেখাচ্ছি এতটুকু, এরপর সব মান বসিয়ে দিব, মানে ইলেকট্রনের ভরও জানি 9.1 ইন্টু 10⁻31 কেজি, সব বসাই দিলে অ্যান্সার চলে আসবে, তাই না? ওকে ঠিক আছে, এরপরে আমরা যাই, এরপরে ম্যাটটা কি বলছে দেখি। এরপরে বলছে ধাতু খণ্ডের উপর এত তরঙ্গদৈর্ঘ্যের আলো আপাতিত হলে ইলেকট্রন নির্গত হবে কিনা। আচ্ছা এখানে কি বলছে, এখানে আমার হয়েছে কি তরঙ্গদৈর্ঘ্য ছিল এটা কত 2800 অ্যামস্ট্রং, এবার ওরা কি করে দিল আরো 1000 বাড়ায় 3800 অ্যামস্ট্রং তরঙ্গদৈর্ঘ্য দিয়ে দিল। এখন বলতেছে এটা দিলে আলোটা নির্গত হবে কিনা। আচ্ছা এটা আমি কিভাবে বের করবো, তাই না? খেয়াল করেন তো এখানে কি কার্যাপেক্ষকটা বলে দিছিল না আমাকে। আচ্ছা দেখেন কার্যাপেক্ষকের মান কেমনে বের করে, সূচন কম্পাঙ্ক তো দেওয়া ছিল তাই না, তাহলে দেখেন ফাই ইকুয়াল টু এইচ এফ নট, তাই না? এখানে এই এফ নটটাকে আমার সূচন কম্পাঙ্ক, তাই না, এটা আমার সূচন কম্পাঙ্ক। আর এখানে এফ আই এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি না এইচ ইকুয়াল টু কি, এটা কি এইচ এফ নট হলে এটা কি এইচ সি বাই ল্যামডা নট না, এইচ সি বাই ল্যামডা নট, তাহলে এটা কি আবার এইচ এফ নট, তাই না? এখান থেকে আমার কাজ কি, আমার এখান থেকে যে এই দেখেন এইটা কি সূচন তরঙ্গ দৈর্ঘ্য না, এটা বের করতে হবে। আমি যদি দেখি এই মানটা কোন কারণে ওই মান থেকে কি বেশি, কত 3800 অ্যামস্ট্রং, এই যে মানটা দিয়ে দিস তাই না, এটা থেকে বেশি, তাহলে আমরা বলতে পারবো এই সূচন তরঙ্গ দৈর্ঘ্য যদি বেশি হয় তাহলে এই তরঙ্গ দৈর্ঘ্যের জন্য কি নির্গত হবে না, অবশ্যই নির্গত হবে। কিন্তু এটা যদি কোনো কারণে এটা থেকে কম হয় তখন কি হবে, নির্গত হবে না। তাহলে একটা কাজ করেন, সেটা হচ্ছে এখান থেকে এইচএস কাটা, তাহলে ল্যামডা নট সমান কি হবে সি বাই এফ নট। সি কত 3 ইন্টু 10⁸, আর এফ নট কত দিয়ে দিছিল, এফ নোটের মান ছিল আমার 5.55 ইন্টু 10⁻14 হার্জ, মান আসতেছে কত 5405.4 অ্যামস্ট্রং। খেয়াল করেন এই ল্যামডা নোটটা এটা কি আমার সূচন তরঙ্গ দৈর্ঘ্য, তাই না? এখন এটা সূচন তরঙ্গ, আপাতিত আলোক তরঙ্গ দৈর্ঘ্য কত ছিল
এটা ছিল 3800 এত অ্যাংস্ট্রম। এখন দেখেন তো এটার মান বেশি না, যেহেতু আমার সূচন তরঙ্গ দৈর্ঘ্য কি মানটা বেশি, সেই কারণে এখান থেকে ফোটো ইলেকট্রন কি হবে, নির্গত হবে। বলছি কি ইলেকট্রন নির্গত হবে কিনা, যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য বেশি অবশ্যই ইলেকট্রন নির্গত হবে। ঠিক আছে, তাহলে আমাদের দিনাজপুর বোর্ড 2019-এর এই কোশ্চেনটাও কমপ্লিট। এরপরে যে কোশ্চেনটা সেটা দেখেন, সেটা হচ্ছে আমাদের চট্টগ্রাম বোর্ড 2019-এর কোশ্চেন। ঠিক আছে, চট্টগ্রাম বোর্ড 2019-এর কোশ্চেনে কি বলছে, বলছে যে স্থির অবস্থায় গাড়িটির দৈর্ঘ্য কত হবে। কি বলছে, স্থির অবস্থায় গাড়িটার দৈর্ঘ্য কত। কি বলছে, তোমার বন্ধু একটি অতি দ্রুত সম্পন্ন কাল্পনিক গাড়িতে এত সি গতিতে তোমার পাশ দিয়ে চলে গেল। গাড়িটি এত মিটার লম্বা হলে এত মিটার লম্বা বলে তোমার কাছে মনে হলো। স্থির অবস্থায় গাড়িটির দৈর্ঘ্য কত হবে। এখন দেখেন তো এই যে গাড়িটার দৈর্ঘ্য ছিল কি, এটা কি গতিশীল অবস্থায় এল ছিল না, গতিশীল অবস্থায় ছিল। এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে আপনি দাঁড়ায় আছেন, এটা একটা গাড়ি, ঠিক আছে, একটা গাড়ি। এই গাড়িটা যখন যেতে থাকে, তাই না, আপনি যখন চোখ দিয়ে দেখেন তখন কি হয়, গাড়িটার দৈর্ঘ্য আস্তে আস্তে কি কমে না, আস্তে আস্তে কি কমে। তাহলে কি হয়, যত দূরে যায় গাড়ির কি দৈর্ঘ্যটা তত কমতে থাকে। এখন আমাদের সূত্র কি, L ইকুয়াল টু L নট 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার, তাই না। এখন আমার কি দিয়ে দিছে, আমাকে দিয়ে দিছে গতিশীল অবস্থায় গাড়িটির দৈর্ঘ্য, মানে আমার L দিয়ে দিছে। Lটা কত ছিল, Lটা ছিল আমার 5.80 মিটার, এবং বেগ কত ছিল, বেগটা ছিল আমার 0.76 ইন্টু আলোর বেগ। তাহলে কি আমি এখানে মানগুলো বসাই দিই, আমার কি বের করা লাগবে, স্থির অবস্থায় গাড়িটির দৈর্ঘ্য। তাহলে কি L নট ইকুয়াল টু L ডিভাইডেড বাই 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। তাহলে L এর ভ্যালু কত, 5.80, 1 মাইনাস v স্কয়ার মানে কি এটা কি 0.76 হোল স্কয়ার c স্কয়ার ডিভাইডেড বাই c স্কয়ার। তাহলে কি c স্কয়ার কাটা, হিসাব করেন মানটা সবসময় কি স্থির অবস্থায় গাড়ির দৈর্ঘ্য কি হয়, গতিশীল অবস্থায় গাড়ির দৈর্ঘ্য চেয়ে বেশি হবে, তাই না, এটাই তো স্বাভাবিক। অ্যানসারটা কত আসছে, অ্যানসারটা আসছে 8.92 মিটার। এটা অ্যানসার। আপনারা বারবার বলতেছি ক্যালকুলেটরে বসায় তারপরে মানটা চেক করবেন। ঠিক আছে, এটা গেল আমার গ নাম্বার কোশ্চেন। আচ্ছা, ঘ নাম্বারে কি বলছে দেখেন, ঘ নাম্বারে বলছে তোমার ঘড়িতে 20 সেকেন্ড সময় অতিবাহিত হলে তোমার বন্ধুর ঘড়িতে অতিবাহিত সময় বেশি হবে নাকি কম হবে সেটা বের করতে বলছে। আচ্ছা, এটা কি আমার ঘড়িতে বুঝতে না। এখন বন্ধু কিসে আছে, গাড়িতে ছিল না, তাহলে কি ওর ওখানে কি টাইমটা বেশি আসবে না কম আসবে, বলেন। এই আপেক্ষিকতার অঙ্ক থেকে কি আসে, সূত্র কি, t ইকুয়াল টু টি নট 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। এটা তো আমরা জানি, তাই না। আমার কি বেগ আমি জানি, সব জানি। আমার টি নট কত বলে দিছে, টি নট আমাকে বলে দিছে 20 সেকেন্ড না, হ্যাঁ টি নট বলে দিছে আমার 20 সেকেন্ড, তাই না। তাহলে বসাই দেন 20 1 মাইনাস 0.76 স্কয়ার সি স্কয়ার ডিভাইডেড বাই সি স্কয়ার ইকুয়াল টু কত আসে, অ্যানসার আসবে 30.77 সেকেন্ড। এর মানে হচ্ছে আমার বন্ধুর ঘড়িতে কি অতিবাহিত সময় বেশি দিবে। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা খুব সোজা ছিল। এটা ছিল আমাদের চট্টগ্রাম বোর্ড 2019-এর কোশ্চেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এর পরের যে কোশ্চেনটা সেটা দেখেন, এর পরের কোশ্চেনটা হচ্ছে আমাদের কুমিল্লা বোর্ড 2019-এর কোশ্চেন। ঠিক আছে, এই কোশ্চেনটাতে কি বলছে 1 মিটার লম্বা একটি ধাতব বস্তুর ঘনত্ব পৃথিবীর পৃষ্ঠে এত কেজি পার মিটার কিউব। বস্তুটিকে একটি বিশেষ যন্ত্রের মাধ্যমে দৈর্ঘ্য বরাবর 0.9 ইন্টু আলোর বেগে গতিশীল করা হলো। গতিশীল অবস্থায় বস্তুটির কি দৈর্ঘ্য নির্ণয় করো। তো নরমাল L ইকুয়াল টু কি, L নট 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। এটা কি, Lটা হচ্ছে আমার গতিশীল অবস্থায়, তাই না, এটা কি আমার গতিশীল অবস্থায় দৈর্ঘ্য। আর এটা কি, এটা হচ্ছে আমার স্থির অবস্থায়, তাই না, এটা আমার স্থির অবস্থায়। আর L নট হচ্ছে স্থির এবং L হচ্ছে কি গতিশীল। আচ্ছা ভালো কথা, তো আমার কি L নট এর ভ্যালু দিয়ে দিছে না, 1 মিটার লম্বা একটি ধাতব বস্তু, তাহলে কি 1 মাইনাস v এর মান কত দিয়ে দিছে 0.9 স্কয়ার ইনটু c স্কয়ার ডিভাইডেড বাই c স্কয়ার। তো c স্কয়ার কাটা, তাহলে মান ভ্যালুটা কত আসবে, ভ্যালুটা আসবে তোমার 0 পয়েন্ট সামথিং আসবে। ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে না, এখানে 0 পয়েন্ট সামথিং। ক্যালকুলেটরটা বসাই দাও, তাহলে মানটা চলে আসবে। ঠিক আছে, তাহলে এইটা গেল গ নাম্বার কোশ্চেন কুমিল্লা বোর্ড 2019। খ নাম্বার কোশ্চেনটা কি বলছে,
চলুন খেয়াল করি, সেটা হচ্ছে ঘ নাম্বারে বলছে গতিশীল বস্তুটির ঘনত্ব, গতিশীল বস্তুটির ঘনত্ব কি পরিমাণে বাড়বে বা কমবে গাণিতিকভাবে যাচাই করো। আচ্ছা ঠিক আছে, আমার ঘনত্ব বাড়বে না কমবে সেটা বিশ্লেষণ করতে বলছে। আচ্ছা একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে একটা বস্তু দেখেন দৈর্ঘ্য, তাই না, দৈর্ঘ্য কি হচ্ছে আমরা জানি না, যখন গতিশীল অবস্থায় আছে দৈর্ঘ্য কি হচ্ছে আমার কমতেছে, কমতেছে। এখন কথা হচ্ছে দৈর্ঘ্য কমা মানে কি, আমার আয়তনও কমতেছে না, তাই না, আয়তনও কি হচ্ছে আমার কমতেছে। কিন্তু গাড়িটার যে কি প্রস্থ বা উচ্চতা যেগুলো বলি সেটা কি এখানে চেঞ্জ হচ্ছে, সেটা জেনে আছে সেভাবে আমার কাছে মনে হচ্ছে, ঠিক আছে। কিন্তু আমার কি হচ্ছে, আমার দৈর্ঘ্যটা কমতেছে এবং দৈর্ঘ্যের সাথে কি আমার আয়তনটা কমতেছে। তাহলে আমি বলতে পারি না যে ভি সমানুপাতিক এল, ভির সাথে একটা এল এর রিলেশন করতে পারি কি, যে ভি সমানুপাতিক এল, মানে এল যদি বাড়ে ভি বাড়বে, এল যদি কমে এটা তোমার, এল যদি কমে ভিও কমবে। এখন এটাকে আমি তুলে দেওয়ার জন্য একটা কি সমানুপাতিক ধ্রুবক দিলাম, ভি ইজ ইকুয়াল টু কে এল, ঠিক আছে। ওকে ভালো কথা, এটা আমি দিলাম। এখন কথা হচ্ছে ঘনত্ব, তাই না, ঘনত্ব সমান সমান কি আমরা জানি ভর বাই আয়তন না, ভর বাই আয়তন। আচ্ছা ঠিক আছে, এটা যেভাবে আছে রাখলাম। এখন খেয়াল করেন তো, সেটা হচ্ছে আমি আদি আয়তন, আদি আয়তন, আদি আয়তন কত ধরলাম ভি নট, আমি আদি দৈর্ঘ্য কত ধরলাম এল নট, তাহলে কি ভি নট ইকুয়াল টু কে ইন্টু এল নট, ঠিক আছে না, এইটা ওকে এটা গেল। এখন কথা হচ্ছে আদি আমার পরিবর্তিত আয়তন, হ্যাঁ পরিবর্তিত আয়তন ভি, পরিবর্তিত দৈর্ঘ্য কত হবে এল, তাহলে এখান থেকে কি লিখতে পারি ভি ইজ ইকুয়াল টু কে, ঠিক আছে। আমি এই পাশে লিখে রাখলাম ভি নট ইকুয়াল টু কে এল নট আর ভি ইকুয়াল টু কে এল, ঠিক আছে এটাই গেল। আচ্ছা এখন কথা হচ্ছে কি আমার ঘনত্ব, তাই না, আমাকে কি বলে দিচ্ছে ঘনত্ব, সেটা হলো আচ্ছা ঠিক আছে এটা ঠিক গেল। এরপর আমি কি বললাম ঘনত্বের কথা, ঘনত্ব যদি আমি ধরি আদি ঘনত্ব পি নট দিলাম, তাহলে কি ভর বাই আয়তন, তাহলে কি এম নট বাই ভি নট, আর যদি আমি পরিবর্তিত ধরি তাহলে কি ধরলাম এম বাই ভি, ঠিক আছে না। আচ্ছা এতটুকু। এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে কি আছে ভি নট ইকুয়াল টু কে এল নট, আচ্ছা ভালো কথা এটা গেল। এখন কে, এখন খেয়াল করুন তো এল ইকুয়াল টু আমরা কি জানি এল নট ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, তাহলে এই সূত্রটা আমরা জানি না, তাহলে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা এখানে অ্যাপ্লাই করি, তাই না, আমরা ভি ইকুয়াল টু কে এল, এখানে এখানে এলটা তুলে আমি কি লিখবো এল নট ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, ঠিক আছে না। এখন ভির ভ্যালুটা কত জানি ছিল, ভির ভ্যালুটা সম্ভবত ছিল 0.9, তাহলে 1 মাইনাস সি স্কোয়ার, সি স্কোয়ারটা তাহলে আমি লিখলাম না 1 মাইনাস, তাহলে কত আসতেছে ভির ভ্যালুটা কে ইনটু এল নট, আচ্ছা 0.436 আসছে, তাহলে কত 0.436 ইনটু কে এল নট, ঠিক আছে না, এটা আমার ভি হয়। তাহলে এটা কত আসছে ভি, এটা আমি পাশে লিখে রাখি, একটু খেয়াল করেন এটা একটু বড় অঙ্ক একটু হাবি জাবি টাইপ, ভি ইকুয়াল টু 0.436 ইনটু কে ইনটু এল নট, ঠিক আছে না, এটা আমার কি আসলো পরিবর্তিত আয়তন। আচ্ছা ঠিক আছে, পরিবর্তিত আয়তনটা আমার কি, এবার আমি কি করব পরিবর্তিত যে আমার এম, তাই না, এটা তো আমার আদি আদি ভর, এটা কি পরিবর্তিত ভরটা কি, এটা কি এম ইকুয়াল টু কি এম নট 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, এটা আমরা জানি না, এম ইকুয়াল টু এম নট 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, তাহলে কি এখান থেকে সিম আমরা 1 বসাই দিই, এম নট খেয়াল করেন তো কত জানি আসছিল, এখানে আসছে ভ্যালুটা ডাইরেক্ট বসাই দিলাম, এম এর ভ্যালুটা আসছে এখানে 2.294 ইনটু এম নট, ঠিক আছে না, এইটা আসলো ওকে ভালো কথা। আচ্ছা এখানে কিছু বাদ গেছে না, আচ্ছা ঠিক আছে এতটুকু। এখন আমাকে কি করতে হবে পরিবর্তিত যে এই ঘনত্বটা, তাই না, পরিবর্তিত ঘনত্বটা খেয়াল করেন তো, এখানে আমি কি করতে পারি, এখানে এটা পাশে দিয়ে লিখে রাখি এম ইকুয়াল টু 2.294 ইনটু এম নট,
তাহলে আমার এতটুকু গেল। আচ্ছা ঠিক আছে। এবার পরিবর্তিত ঘনত্ব, তাই না, পি রো ইকুয়াল টু এম বাই ভি। এম এর ভ্যালু কত জানি ছিল 2.294 ইন্টু এম নট, ওকে ভালো। আর ভির ভ্যালু কত জানি ছিল, ভির ভ্যালু ছিল 0.436 ইন্টু কে এল, ওকে ভালো কথা। এই দুইটাকে ভাগ করে দিলে কত আসে মানটা, এই দুইটাকে ভাগ করে দিলে আসে 2.294 হোল স্কয়ার দিছে, 2.294 হোল স্কয়ার ইন্টু এম নট কে এল, তাই না। এখন একটা জিনিস খেয়াল করেন তো, এই জিনিসটা কি এখানে কত ছিল, পি নট ইকুয়াল টু এম বাই ভি নট। এখন খেয়াল করেন তো এখানে এটা কি ছিল, আদি ঘনত্ব। এই ভি নট সমান কে এল নট ছিল না, তো আমি এখানে কে এল নট লিখে দিই, কে এল নট লিখে দিলাম না। তাহলে একটা কাজ করা যায় না, এই জিনিসটা কি দেখেন, এখানে এই এম নট কে এল নট, এখানেও কি এম নট কে এল নট না, তাহলে কি এটার জায়গায় আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি না যে 2.294 হোল স্কয়ার ইন্টু রো নট। তাহলে কি আমার এটা পরিবর্তিত ঘনত্ব, আর এটা কি আমার আদি ঘনত্ব না, আমার তো পরিবর্তনটা চাইছি, তাই না। এটাকে আমি অনুপাত আকারে রেখে দিতে পারি। তাহলে কি খেয়াল করুন তো, এখানে কত আছে, রো আছে না, রো ইকুয়াল টু এত ইন্টু রো নট, তাই না। তাহলে একটা কাজ করা যায় না, এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি না যে রো বাই রো নট ইকুয়াল টু 2.294 কি স্কয়ার করলে সম্ভবত 2 দুগুণে 4, তো কিন্তু এর উপরে সম্ভবত 5 পয়েন্ট কিছু সামথিং হবে, 2.294 হোল স্কয়ার করলে এরকমই একটা কিছু আসার কথা। আচ্ছা ঠিক আছে, তাহলে কি আমরা লিখতে পারি না যে রো অনুপাত রো ইকুয়াল টু কত 5:1, এইটা ভাবে যদি আমরা অ্যান্সার রেখে দিই আমাদের কোনো ভুল নাই, ঠিক আছে। আর একটা কি করতে পারি, আমরা শতকরা ভাবে করতে পারি। শতকরা ভাবে করতে হলে কি করতে হবে, পরিবর্তিত আয়তন মাইনাস আদি আয়তন ডিভাইড বাই পরিবর্তিত আয়তন ইনটু 100, 100%। এটা করে দিলে যেটা হবে সেটাই অ্যান্সার, ওইটা সম্ভবত 100% এর বেশি চলে যাবে, ঠিক আছে। তাহলে এই দুইভাবে করা যায়, অনুপাত আকারে আমি অ্যান্সারটা লিখে দিতে পারি, আমি আবার পার্সেন্টেজ আকারেও অ্যান্সারটা দেখাই দেব, ঠিক আছে। তাহলে কুমিল্লা বোর্ড 2019 এই কোশ্চেনটা গেল। এরপরে যে কোশ্চেন আসছে সেটা দেখেন, সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2019 এর কোশ্চেন, ঠিক আছে। ঢাকা বোর্ড 2019 এর কোশ্চেন, কোশ্চেনটা খেয়াল করেন ও কোশ্চেনটাতে কি বলছে। কোশ্চেনটাতে বলছে ফার্স্টে যে আপাতিত ফোটনের শক্তি কত। তো আপাতিত ফোটনের শক্তি মানে আমার ই বের করা লাগবে, ইকুয়াল টু কি hf hc বাই ল্যামডা, এভাবে সূত্র হয় যদি f থাকে। এখন দেখেন কোশ্চেনে কি বলছে, কোশ্চেনে বলছে ইলেকট্রনের সাথে সংঘর্ষের ফলে 4400 অ্যামস্ট্রং তরঙ্গদৈর্ঘ্যে আপাতিত ফোটন 60 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়ে একটি ধাতব পৃষ্ঠকে কি করলো, আঘাত করে, এবং ধাতব পৃষ্ঠের কার্যাপেক্ষক 2.5 ইলেকট্রন ভোল্ট দিচ্ছে। যেহেতু আমাকে তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে দিছে, আমাকে কোথাও কি বলে নাই, কোন কম্পাঙ্কের কথা বলে, তাহলে আমরা ডাইরেক্ট এটাতে ফেলাই দিব। h এর মান আমরা জানি 6.63 ইনটু 10 টু দি পাওয়ার অফ -34 ইনটু 3 ইনটু 10 টু দি পাওয়ার অফ 8, ল্যামডার মানটা কত, এত অ্যামস্ট্রং, তো 4400 ইনটু 10 টু দি পাওয়ার -10। এটা বসাই দিলে আমার ইর যে ভ্যালুটা সেটা চলে আসবে ডাইরেক্ট করে 4.52 ইনটু 10 টু দি পাওয়ার অফ -19 জুল। খেয়াল করেন এটা কি আসছে, জুলে আসছে। এখন জুল থেকে যদি আমি ইলেকট্রন ভোল্টে নিতে চাই আমাকে কি করা লাগবে, 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19 দিয়ে ভাগ করলেই আমার কি চলে আসবে, ইলেকট্রন ভোল্টে আসবে, তখন হচ্ছে 2.83 ইলেকট্রন ভোল্ট। একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে মনে করেন কোনো কিছু আছে জুলে, ঠিক আছে, মনে করেন আছে 5 ইনটু 10 টু দি পাওয়ার -5, এটাকে আপনি কিসে নিতে চান, ইলেকট্রন ভোল্টে নিতে চান, তখন ডাইরেক্টলি ভাগ 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19 করুন। এটাকে জুলকে যদি এই মান দিয়ে মানে 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19 দিয়ে যদি ভাগ করে দেন, তাহলে এটা কি চলে যাবে, ইলেকট্রন ভোল্ট। আর যদি ইলেকট্রন ভোল্টকে জুলে কনভার্ট করতে চান, জাস্ট ওই ইলেকট্রন ভোল্টটাকে 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19 দিয়ে গুণ দিয়ে দিবেন, তাহলে আমার কিসে চলে আসবে, জুলে চলে আসবে, ঠিক আছে। তাহলে এটা আমার কি আসলো, আমার চলে আসলো শক্তি, তাই না, ফোটো ইলেকট্রনের শক্তিটা বলছিল সেটা চলে আসলো। আচ্ছা ভালো কথা। এখন যদি শক্তি চলে আসে, আমাদের ঘ নাম্বার কোশ্চেনে কি বলছেন সেটা দেখুন। আচ্ছা ঘ নাম্বারে বলছে ফোটো ইলেকট্রন এবং বিক্ষিপ্ত ইলেকট্রনের মধ্যে কোনটি গতিশীল হবে, মানে যে ইলেকট্রনটা আমার কি আপাতিত হয়েছে এবং যেটা কি হয়ে গেল আমার বিক্ষিপ্ত হয়ে গেল, স্ক্যাটার্ড হয়ে গেল, এই দুইটার মধ্যে গতি শক্তি কার বেশি সেটা বের করতে হবে, ঠিক আছে। এখন খেয়াল করেন তো, আমরা কি ফোটো ইলেকট্রন যেটা ছিল সেটা কি আমি শক্তি ফার্স্টে পেয়ে গেলাম না, কত 2.83 ছিল না, হ্যাঁ 2.83 ইলেকট্রন ভোল্ট, কত, হ্যাঁ 2.83 ইলেকট্রন।
আমাকে গতিশক্তি বলছে, তাহলে আমি এখান থেকে তো ডাইরেক্ট করে ফেলতে পারি না যে ইকুয়াল টু কে মানে গতিশক্তি যোগ ফাই কার্যাপেক্ষক, তাহলে কে ইকুয়াল টু কত ই মাইনাস এর ভ্যালু আমরা জানি 2.83, ফাই মানে কি এইচ এফ নট, এফ নট মানে কি সি বাই ল্যামডা, তাহলে কি 2.83 মাইনাস এখানে যে মানটা সেটা বসাই দেন, তাহলে যে ভ্যালুটা আসবে সেটা মানে কি যে গতিশক্তি কেটা আসবে সেটা হবে আমার কত আসছে, এটা 0.3253, ঠিক আছে। তাহলে আমার কি ছিল, আমার যে ফটো ইলেকট্রনের গতিশক্তি, ফটো ইলেকট্রন তাই না, ফটো ইলেকট্রন এটার গতিশক্তি কে কত আসলো 0.3253 ইলেকট্রন ভোল্ট, একটা মান আমরা পেয়ে গেছি। এবার আমরা কি করব, এবার আমরা বিক্ষিপ্ত যে ইলেকট্রন ছিল সেটার জন্য কি করব, গতিশক্তি বের করব। আচ্ছা ঠিক আছে, চলেন বের করি। এখন কথা হচ্ছে এটার জন্য যে আমি গতিশক্তি বের করব, এখানে একটা জিনিস খেয়াল করেন তো, আমার কি ছিল এখানে যে আমার তরঙ্গ দৈর্ঘ্যটা দিয়ে দিছে, এটা কি ছিল যখন একটা ইলেকট্রন আপাতিত হয়েছে সেটার তরঙ্গ দৈর্ঘ্য ছিল, কিন্তু আপাতিত যখন স্ক্যাটার্ড হয়ে গেল তাই না, বিক্ষিপ্ত হয়ে গেল, তখন কি তরঙ্গ দৈর্ঘ্য সেম ছিল, তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু সেম থাকবে না, চেঞ্জ হয়ে যাবে। তাহলে কি আমার এই যে চেঞ্জ হয়েছে সেটার জন্য আমার তরঙ্গ দৈর্ঘ্য বের করা লাগবে, চলুন ওইটা বের করে ফেলি। তো কি করবো ফার্স্টে, সেটা হচ্ছে আমরা একটা সূত্র পড়ছিলাম না যে ল্যামডা প্রাইম ইকুয়াল টু ল্যামডা প্লাস এইচ বাই এম নট সি 1 মাইনাস কস ফাই, এটা পড়ছিলাম আমরা ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কি ল্যামডা প্রাইম ইকুয়াল টু ল্যামডা প্লাস এইচ বাই এম নট সি 1 মাইনাস cos ফাই। তো এই ল্যামডা মান আমরা জানি 4400, তাহলে কি 4400 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10, এটা কি আমার এটা হচ্ছে আপাতিত যেটা তরঙ্গ দৈর্ঘ্য ছিল, প্লাস এইচ হচ্ছে এটা 6.63 10 টু দি মাইনাস 34, আমরা কি লিখব 9.1 ইনটু 10 টু দি মাইনাস 31 কেজি, 3 ইনটু 10 টু দি পাওয়ার অফ 8, 1 মাইনাস cos কত জানি ছিল 60 ডিগ্রি। তাহলে যদি হিসাব করি তাহলে আমার এই যে ল্যামডা প্রাইম সেটার ভ্যালু আসবে 4.4 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 7, তাহলে আমার যে বিক্ষিপ্ত ইলেকট্রনটা ছিল সেটা কি হয়ে গেল, আমার তরঙ্গ দৈর্ঘ্য আমি পেয়ে গেলাম। আর আমি একটা কাজ করতে পারি না, সেটা হচ্ছে এখান থেকে আমি ই বের করে ফেলতে পারি না, কার জন্য বিক্ষিপ্ত ইলেকট্রনের জন্য শক্তি বের করে ফেলতে পারি। তো বললাম কি ই প্রাইম ইকুয়াল টু কি এইচ এফ, এফ মানে কি সি বাই ল্যামডা, ল্যামডা কত ল্যামডা প্রাইম মানে যে ভ্যালুটা পাইলাম 4.4 ইনটু 10 টু দি মাইনাস 7, এখানে যদি আমি ভ্যালুগুলো বসাই দিই তাহলে যে আমার ই এর মানটা আসবে সেটা হচ্ছে 2.8253 ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে না। এটা আমি কি পেলাম, আমার যে বিক্ষিপ্ত ইলেকট্রন সেটা শক্তি পেলাম। এখন আমার কাজ কি, এখন আমি কি আমার যে ফটো ইলেকট্রনের শক্তি ছিল ই বের করছিলাম 2.83 ইলেকট্রন ভোল্ট, আমি যদি ওইটা থেকে এইটা বিয়োগ করে দেই তাহলে আমি আমার যে নিক্ষিপ্ত বা বিক্ষিপ্ত ইলেকট্রন সেটার গতিশক্তি পেয়ে যাব, এবং এটার মান আসবে 0.8253, তাই তো। তাহলে এটা ইলেকট্রন ভোল্ট করলে কত আসে 4.7 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ইলেকট্রন, কত হচ্ছে 4.7 ইনটু 10 টু দি পাওয়ার 3 ইলেকট্রন ভোল্ট, যেটা কিনা এইটা থেকে অনেক কম। তাহলে কি 0.3253 ইজ গ্রেটার দেন 4.7 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ইলেকট্রন ভোল্ট। তাহলে কি ফটো ইলেকট্রন এবং বিক্ষিপ্ত ইলেকট্রনের মধ্যে কোনটির গতিশক্তি বেশি হবে, অবশ্যই ফটো ইলেকট্রনের গতিশক্তি সবচেয়ে বেশি হবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ঢাকা বোর্ড 19 এর কোশ্চেনটা গেল। এবার যে আমাদের কোশ্চেন সেটা হচ্ছে আমাদের যশোর বোর্ড 2019 এর কোশ্চেন। আমাকে বলে দিছে যে বি পাক সেটার সূচন কম্পাঙ্ক নির্ণয় করো। ওকে, ভালো কথা। তো সূচন কম্পাঙ্ক আমাকে কি কি দিয়ে দিচ্ছে, আমাকে বলছে এ ও বি দুটি ধাতব পাত দুটির কার্যাপেক্ষক যথাক্রমে এত এত, আলোকরশ্মি থেকে যথাক্রমে এত এত তরঙ্গদৈর্ঘ্যের আলোকরশ্মি এ ও বি পাতের উপর আপাতিত হয়। এখন আমাকে বলে দিচ্ছে যে ভি ধাতব পাতের সূচন কম্পাঙ্ক নির্ণয় করো। তো সূচন কম্পাঙ্ক ডাইরেক্ট সূত্র কি, যে ফাই ইকুয়াল টু এইচ এফ নট, তাই না, ফাই ইকুয়াল টু এইচ এফ নট। তাহলে এখান থেকে আমার সূচন কম্পাঙ্ক এফ নট, তাহলে এফ নট ইকুয়াল টু কি ফাই বাই এইচ, তাই না। তাহলে কি আমার এফ নট চলে আসবে, তাহলে বাকিটি হিসাব করে বসাই দিবেন, মান চলে আসবে। ঘতে কি বলছে, ঘতে বলেছে আমাকে উদ্দীপকে এ ও বি উভয় পাতে ফটো তড়িৎ ক্রিয়া সংঘটিত হবে কিনা গাণিতিক ভাবে
মতামত দাও। আচ্ছা, গাণিতিকভাবে মতামত এখানে কি করতে হবে তাহলে? আমার ফার্স্টে যে কাজ সেটা হচ্ছে আমার উভয়ের জন্য আমার ইটা বের করে নেওয়া, মানে কি শক্তি। এই সেম ম্যাথ আমরা একটু আগে করে আসছি, তাই না? আচ্ছা চলো আবার করি। ই এ তাহলে কি এইচ এফ, এখান থেকে কি লিখতে পারি? এ সি বাই ল্যামডা এ, তাই না? তাহলে এইচ এর মান জানি 6.63 10 টু দি পাওয়ার -34, 3 into 10 to the power of 8। আর ল্যামডা এর মান কত দিয়ে দিছে? ল্যামডা এর মান দিয়েছে 6800 অ্যাংস্ট্রম। তাহলে 6800 into 10 to the power of -10, তাহলে ভ্যালুটা কত আসছে? ভ্যালুটা আসছে 1.83 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে না? ওকে, এবার আমরা কি করব? ইবি এর জন্য বের করব, তাই না? সেম সূত্র, ইবি ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা বি। তো ডাইরেক্ট আমি মানটা বসাচ্ছি। মানটা কত আসছে ইবির জন্য? ইবির জন্য এসেছে 2.26 ইলেকট্রন ভোল্ট, তাই না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমাকে দুইটার জন্য আমি শক্তি পেয়ে গেলাম। এখন উপরে আবার কোশ্চেনটাতে যান। কোশ্চেনটাতে কি বলছে দেখেন, আমাকে বলেই দিছে চিত্রে এ ও বি দুটি ধাতব পাত দুটির কার্যাপেক্ষক, মানে কার্যাপেক্ষক অলরেডি দিয়েই দিছে, তাই না? দুইটার জন্য কি আলাদা আলাদা কার্যাপেক্ষক হবে। তো ফার্স্টটার জন্য কার্যাপেক্ষক কত বলছে? মানে ডাব্লিউ এ ভ্যালুটা কত দিয়ে দিছে আমাকে? এটা ভ্যালু দিছে আমাকে 2.1 ইলেকট্রন ভোল্ট। এন্ড ডাব্লিউ ভি কত দিছে? ডাব্লিউ বি দিছে 2.0 ইলেকট্রন। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করেন তো, আমার ই এ কত আসছে? 1.83, কিন্তু আমার ডাব্লিউ তে কত দিয়ে দিছে? 2.1, তাই না? তাহলে কি আমার মানটা কি অনেক কম আসছে না? মানটা কম আসছে। তো মান কম আসা মানে কি এখান থেকে কি আমার কি ফটো তড়িৎ ক্রিয়া সংঘটিত হবে? যেহেতু আমার মানটা এই ইলেকট্রনের শক্তিটা সেটা কার্যাপেক্ষক থেকে কম এসেছে, তাই এখানে কোনো কি মানে ফটো ইলেকট্রিক ক্রিয়া সংঘটিত হবে না। এখন বি নাম্বারের জন্য খেয়াল করেন। বির জন্য দেখেন যে এই শক্তিটা এখানে ই কত আসছে? 2.26 ইলেকট্রন ভোল্ট, আর কার্যাপেক্ষক কত দিয়েছে? 2.0 ইলেকট্রন ভোল্ট। তাহলে কি এটা বেশি না? তাহলে কি এখানে কি ফটো তড়িৎ ক্রিয়া সংঘটিত হবে? হবে, কারণ কি এটার মানটা কার্যাপেক্ষক থেকে বেশি, তাই এখানে ফটো তড়িৎ ক্রিয়া সংঘটিত হবে। তাহলে আমাদের যশোর বোর্ড 2019 এর এই কোশ্চেনটাও সলভ হয়ে গেল। এর পরের কোশ্চেনে আসেন। এর পরের কোশ্চেনটা কি বলছে দেখেন। এর পরের কোশ্চেনটাতে আমাকে বলছে দাঁড়ান, এর পরের কোশ্চেনটা আমাকে কি বলছে? হ্যাঁ দেখেন, এই পরের কোশ্চেনটাতে বলছে যে দ্বিতীয় ইলেকট্রন গতিশীল ভর নির্ণয় করো। আচ্ছা, কোশ্চেনটা কি বলছে সেটা আমরা খেয়াল করি। ও এটা হচ্ছে বরিশাল বোর্ড 2019 এর কোশ্চেন। ঠিক আছে, কি বলছে যে কোন পরমাণুর দুটি ইলেকট্রনের বেগ যথাক্রমে এত ও এত। এখানে সি হচ্ছে আলোর বেগ, আমরা জানি। ইলেকট্রনের স্থির ভর দিয়ে দিয়েছে 9.1 × 10⁻³ কেজি। আচ্ছা ভালো কথা, আমাকে কি বলছে আরেকবার খেয়াল করেন। দ্বিতীয় ইলেকট্রনটির কি গতিশীল ভর, মানে গতিশীল অবস্থায় ভরটা বের করতে বলছে। তাহলে কি আমরা সূত্র তো জানি, তাই না? m = m0 1 - v²/c²√। তাহলে কি m0 এর মান কত? 9.1, কারণ কি ইলেকট্রন বলে দিছে না 31 কেজি। 1 - v কত জানি দিছে দ্বিতীয় ইলেকট্রনের জন্য? 0.99 × আলোর বেগ, তাহলে 0.99² × c²/c² উপরে রুট। তাহলে কি c² কাটা, হিসাব করেন, হিসাব করে ক্যালকুলেটরে বসান, ভ্যালু আসবে 6.451 × 10⁻³ কেজি। এবং এটাই হচ্ছে আমার গতিশীল অবস্থায় ভর, দ্বিতীয় ইলেকট্রনের ভর। আচ্ছা ঠিক আছে, ঘতে কি বলছে দেখেন। ঘতে বলেছে আমাকে উদ্দীপকের কোন ইলেকট্রনের আপেক্ষিক গতিশক্তি বেশি হবে, মানে কোন ইলেকট্রনটার ফার্স্ট ইলেকট্রনটা শক্তি বেশি নাকি সেকেন্ড ইলেকট্রনটা শক্তি বেশি সেটা বের করা লাগবে। এর মানে কি আমাকে অবশ্যই ইটা বের করা লাগবে। ইটা বের করে দিলেই তো আমার অঙ্কটা সলভ হয়ে যাবে, তাই না? আচ্ছা চলেন, এখানে কি বলছে? আপেক্ষিক গতিশক্তি। আচ্ছা আপেক্ষিক গতিশক্তি, তাহলে কি এটা কি এখানে আমি কোন সূত্রে ফেলাবো? দেখেন এখানে বলছে আপেক্ষিক গতিশক্তি, তাহলে কি =mc²। এই সূত্রতে আমাকে ম্যাথটা করা লাগবে না? কত? mc², এই সূত্রতে করা লাগবে। আচ্ছা এখন এখানে যে আমি গতিশক্তি বের করব, দেখেন গতিশীল অবস্থায় কি ওর একটা ভর আছে না, আবার কি স্থির অবস্থায় একটা ভর আছে। এখন কোন অবস্থায় ভর বেশি হবে? অবশ্যই গতিশীল অবস্থায় ভরটা কি হবে? বেশি হবে। তাহলে আমাকে কি করা লাগবে? দেখেন আমি যদি ek1 করি, তাই না? ek1, আচ্ছা ek1 করার জন্য তাহলে কি ফার্স্ট আমাকে কি করা লাগবে? প্রথম ইলেকট্রনের জন্য কি আমার কি ভরটাকে বের করে নিই, গতিশীল অবস্থায় ভর।
তাহলে কি m ইকুয়াল টু লিখে নিলাম m1 ইকুয়াল টু m নট 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। m নট কত 9.1 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 31, 1 মাইনাস v এর ভ্যালু কত দিয়ে দিয়েছে 0.90, তো 0.9 স্কয়ার 90 স্কয়ার ডিভাইড বাই c স্কয়ার। তাহলে ভ্যালুটা কত আসছে m1 এর জন্য, m1 এর জন্য ভ্যালুটা আসলো আমার 2.087 ইনটু 10 টু দি পাওয়ার অফ মাইনাস 30, এটা আমার কত আসছে m1। আর আগের গ নাম্বার কোশ্চেন থেকে আমরা কি দ্বিতীয় ইলেকট্রনের ভর বের করছিলাম না গতিশীল অবস্থায়, তো এটা কত ছিল m2, সেটা ছিল আমার আগেরটা 2.08, সরি তো এক নম্বরটা দাঁড়ান, গ নম্বরে কত ছিল 6.451 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 30 কেজি। এটা ছিল দ্বিতীয় ইলেকট্রনের জন্য গতিশীল অবস্থায়, তাই না? আর এটা হচ্ছে কি প্রথম ইলেকট্রনের জন্য, সরি এটা হচ্ছে প্রথম ইলেকট্রনের জন্য। ই কে, তাই না? এখানে কি হবে mc স্কয়ার, এই mটা কি পার্থক্য হবে না? তাহলে অবশ্যই কি m1 মাইনাস আমার যে ইলেকট্রনের ভর সেটা ইনটু c স্কয়ার, এটা হচ্ছে ek1 আর এটা কি ek2, ওইটার জন্য কত হবে m2 মাইনাস m ইনটু c স্কয়ার, তাই না? এটা আমি দিলাম 1 নং সমীকরণ, এটাকে দিলাম 2 নং সমীকরণ। এখন আমাকে কোশ্চেনেই বলে দিছিল যে উদ্দীপকের কোন ইলেকট্রনটা এটার বেশি নাকি এটার বেশি গতিশক্তি সেটা বের করতে। তাহলে আমরা এটা যদি তুলনা করি তাহলে তো ম্যাথটা হয়ে যায়। তাহলে আমরা একটা কাজ করি, উভয় পক্ষকে মানে কি 1 আর 2 কে ভাগ করি, ek1 ডিভাইডেড বাই ek2, তাহলে এখানে কত হবে m1 মাইনাস m, m2 মাইনাস m, এখানে c স্কয়ার কাটা চলে যাবে। এখন m1 মাইনাস m করেন তাহলে কত আসবে, এই দুটোকে ভাগ করলে আসে 4.7, তাহলে কি ek1 বাই ek2 ইকুয়াল টু কত 4.7, সুতরাং ek1 ইকুয়াল টু কি 4.7 ইনটু ek2 না? এর মানে কি অবশ্যই যে প্রথম ইলেকট্রনটা ছিল সেটার কি গতিশক্তি দ্বিতীয়দের তুলনায় কি বেশি না? কি বললাম খেয়াল করেন। আচ্ছা দেখেন, আচ্ছা ওরা উল্টা করছে, সরি ওরা ek2 বাই ek1 করছে, তাহলে এটা আচ্ছা ভুল করে ফেলছি, সরি। দেখেন এটার মানটা আসবে, ওরা করছে কি ওরা করছে দ্বিতীয় ভাগ 1 করছে, তাহলে ওদের আসছে 1.4, তাহলে কি 1/4.7, 1/4.7 এই যদি হিসাব করি তাহলে 1/4.7 আসছে, তাহলে কি ek2 সমান সমান কত আসবে 4.7 ইনটু ek1। তাহলে কি আমার যে দ্বিতীয় ইলেকট্রন সেটার আপেক্ষিক গতিশক্তি এইটা অপেক্ষা বেশি আসবে। ঠিক আছে, কিভাবে করছি বলেন, ইকুয়াল টু mc স্কয়ার, mটা কি পরিবর্তন, কারণ কি আমার কি একবার স্থির অবস্থায় ভর আর এটা কি গতিশীল অবস্থায় ভর, অর্থাৎ আমরা জানি যে গতিশীল অবস্থায় ভর কি হবে বেশি হবে স্থির অবস্থার থেকে। তাহলে কি আমরা দুটো বিয়োগ করব, দেন যে দুটো সমীকরণ সেভাবে বের করে দিলেই হবে। ঠিক আছে, বা আপনি যদি একবার এটা বের করে দেন এটা বের করে দেন তুলনা করেন, সমস্যা নাই, এইভাবে করলেই হবে। ঠিক আছে, তাহলে আমাদের বরিশাল বোর্ড 2019 এর এই কোশ্চেনটাও শেষ। আচ্ছা আসেন এর পরের কোশ্চেনটা আসেন, সেটা হচ্ছে এটা হচ্ছে ঢাকা বোর্ড 2017 কোশ্চেন। কোশ্চেনটাতে কি বলছেন দেখেন, বলছে ধরো 370 আলোকবর্ষ দূরে অবস্থিত প্রাণীর বসবাস উপযোগী একটি গ্রহের সন্ধান পেয়ে নাসার বিজ্ঞানীরা 50 বছর বয়সী একটি কাসিমকে 0.7 ইনটু আলোর বেগে চলমান নভোযানে করে ওই গ্রহের উদ্দেশ্যে পাঠায়। কাসিমের ভর 30 কেজি, গড় আয়ু 450 বছর, এক আলোকবর্ষ ইকুয়াল টু 9.46 ইনটু 10 টু দি পাওয়ার অফ 15 মিটার। ঠিক আছে, তো ফার্স্টের যে কোশ্চেনটা সেটা হচ্ছে চলন্ত অবস্থায় কাছিমের কি করতে বলছে, আমার কাছিমের শক্তি নির্ণয় করতে বলছে। আচ্ছা ঠিক আছে, তো চলন্ত অবস্থায় কাছিমের শক্তি, তো চলন্ত অবস্থায় কাছিমের শক্তি মানে কি আমাকে ই বের করতে হবে, ইকুয়াল টু কি আমরা জানি না, ইকুয়াল টু হচ্ছে mc স্কয়ার, ইকুয়াল টু mc স্কয়ার। এখন এই mটা কি, এই mটা কি আমার গতিশীল অবস্থায় ভর না, এই mটা হচ্ছে গতিশীল অবস্থায় ভর। এখন কথা হচ্ছে এই গতিশীল অবস্থায় ভরকে আমাকে বলে দিছে, আমাকে বলে নাই, তো আমাকে কি করতে হবে ভরটা বের করা লাগবে। এখন দেখেন তো এখানে কাছিমের ভর দিয়ে দিছে না 30 কেজি, মানে কি যখন সে স্থির ছিল তখন তার ভর ছিল কত 30 কেজি। আমাকে বলে দিছে বিজ্ঞানীরা কত 0.7 ইনটু আলোর বেগে চলমান, তাহলে এখান থেকে আমরা কি এমটা বের করে নিতে পারি না, এম কত, তাহলে এম ইকুয়াল টু এম নট 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। ভ্যালুগুলো বসাই দেন, তাহলে এম এর ভ্যালুটা কত আসবে, এম এর ভ্যালুটা আসবে 42 কেজি। ঠিক আছে না, তো এখন কি আমি আমার এম মানে গতিশীল অবস্থায় ভরটা পেয়ে গেলাম, তাহলে ইকুয়াল টু এমসি স্কয়ার, তাহলে আমি কি 42 কেজি ইনটু
3 × 10⁸ হোল স্কয়ার। এটা বসাই দিলে কি আমার কাঙ্ক্ষিত অ্যান্সারটা পেয়ে গেলাম না? ওকে, এটা হচ্ছে আমার কি গতি, এটা ছিল আমার গ নাম্বারটা, যেটা চলন্ত অবস্থায় কাসিমের শক্তি। আচ্ছা, এবার বললো কি কাসিমটা জীবিত অবস্থায় ওই গ্রহে পৌঁছাতে সক্ষম হবে কি, মানে যখন ওই জিনিসটা মানে ওই গ্রহেতে যা পৌঁছাবে তখন কি কাসিমটা বেঁচে থাকবে না মরে যাবে, সেটা আমার বের করা লাগবে। আচ্ছা, এটা করার আগে কিছু জিনিস দেখেন, সেটা হচ্ছে আমাকে দেখে নেওয়া লাগবে। সেটা হচ্ছে এখানে একটা জিনিস বলে দিচ্ছে যে এক আলোকবর্ষ সমান কত 9.46 × 10⁻15 মিটার, তাই না? এক আলোকবর্ষ, তাহলে এক বর্ষ কত বলছে 9.46 × 10⁻15 মিটার। এখন এক আলোকবর্ষ, তো আমাকে কি বলছিল 370 আলোকবর্ষ বলছিল না? তাহলে কি 370 আলোকবর্ষের জন্য কি আমি বের করতে পারি না কত 370 × 9.46 × 10⁻15 এত মিটার। এটা আমার কি, এটা আমার এস না, এটা তো আমার অবশ্যই কি সরণ, তাই না? এস, এসটা কত আসলো, এস এর মানটা আসলো আমার 3.5 × 10⁸ মিটার, ঠিক আছে না? এটা আমার কি আসলো এস। আচ্ছা, ভালো। এখন আমাকে কি এই যে সময়টা বের করতে হবে না? গতিশীল অবস্থায় কি যখন যে যাচ্ছে মানে এই যে এই টিটা বের করা লাগবে না, যে কত সময় লাগলো? তাহলে আমি কি করব, আমরা তো জানি এস সমান সমান কি ভিটি না? তাহলে কি আমার টি সমান সমান কি আছে এস বাই ভি। এস কত আমাকে বলে দিছে 3.5 × 10⁸ মিটার, কারণ কি আমাকে বলে দিছিল না 370 আলোকবর্ষ। আবার এখানে ভি কত, ভি বলে দিছিল না 0.7 × আলোর বেগ, তাহলে আমরা কি দিতে পারি না 0.7 × আলোর বেগ মানে কি 3 × 10⁸। এটা বসাই দিলে আমার অ্যান্সারটা কত আসতেছে 528.5 ইয়ার, তাই না? এত আসতেছে। আচ্ছা, এখানে এই যে এটা বের করলাম, এটা কি আমার টি। এখন আমাকে কি বের করা লাগবে, আমাকে টি নটটা বের করা লাগবে না? টি নটটা যে আদৌ কত কি সময় লাগে, তাই না? আচ্ছা, ঠিক আছে। আর একটা জিনিস সেটা হচ্ছে দেখেন কোশ্চেনে বলেই দিছিল যে কাসিমটা জীবিত অবস্থায়, দেখেন কাসিমটার বলে দিছে না যে কাসিমটার গড় আয়ু কত বলে দিছে, দেখেন হ্যাঁ কি বলে দিছিল, কাসিমটার গড় আয়ু 450 বছর বলে দিছিল না, 450 বছর। মানে কি এর যদি কম হয়ে যায়, কোনো না কম হয়ে তাহলে এই কাসিমটা বাঁচবে না কিন্তু, তাই না? সরি, এটা বেশি হয়ে গেল, সরি এটার যদি কম হয় তাহলে তো বাঁচবে, যদি এটা কোনো কারণে বেশি হয়ে যায় তাহলে হবে না। তাহলে এখানে আমি কি বের করলাম, এটা আমি বের করলাম টি, ঠিক আছে? আচ্ছা, তো ভালো কথা, এখানে টিটা আসলো। এখন আমার কি এটা তো ছিল আমার যখন কি এটা গতিশীল অবস্থায়, এখন মনে করেন টি নট, তাই না? টি ইকুয়াল টু কি টি নট 1 - v²/c²। ঠিক কি টি নটটা বের করতে পারি না? টি নট ইকুয়াল টু কি টি × 1 - v²/c²। এখান থেকে টি নটটা চলে আসবে, মান বসাই দিন, টি মানটা এখানে বসাই দেন, তাহলে অবশ্যই কি মানটা ভ্যালুটা কম আসবে, কত আসলো 377.42 বছর। মানে এটা হচ্ছে তার মেইন যে বয়স সেটা, ঠিক আছে না? এখন খেয়াল করুন তো কাসিমটা কখন গ্রহে গেছিল, যখন তার বয়স 30 ছিল তখন গেছে না? তাহলে তার বর্তমান যদি আমি বয়সটা চিন্তা করি কত আসে, এই 377 যোগ 30 না, 30 বলছিল না অন্য কিছু বলছিল, দাঁড়ান সরি, এখানে বলছিল যে 50 বছর বয়সে, যখন 50 বছর ছিল, কি বলছে যে নাসার বিজ্ঞানীরা 50 বছর বয়সে ঠিক আছে, তাহলে কি এখন তাহলে কি কত হবে, মানে বয়স কত হবে 377.42 যোগ 50 না, হ্যাঁ 377.42 যোগ 50। তাহলে একটা কাজ করেন, এটা যদি আমি যোগ করি কত আসছে 427.42 ইয়ার, তাই না? এখন খেয়াল করুন তো এই মানটা 450 থেকে বেশি না কম? অবশ্যই কম। তাহলে কি কাসিমটা কি জীবিত অবস্থায় গ্রহে পৌঁছাতে সক্ষম হবে না? অবশ্যই হবে, কারণ কি তার এখন আরো অনেক বয়স বাকি আছে। আরো কত বয়স বাকি, এখান থেকে যদি 23, মানে তার আগেই সেই গ্রহটাতে পৌঁছাতে সক্ষম হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। কি করলাম আমি আরেকবার বলতেছি, সেটা হচ্ছে ফার্স্টে আমার কত সমান, আমার দূরত্ব কত এস, সেটা আমি বের করলাম। ওইখান থেকে আমি কি করলাম টিটা বের করলাম। এই টিটা কি যখন গতিশীল অবস্থায়, আর টি নটটা কি যেটা হচ্ছে আমাকে পৃথিবীর সাপেক্ষে যদি ধরি, তাই না? টি নট এটা বের করার পরে আমি কাসিমটাকে কখন পাঠাইলাম, কখন নাসা বিজ্ঞানী পাঠালো, যখন তার বয়স ছিল 50, তার সাথে অবশ্যই যোগ করা লাগবে, তাহলে কি আমার টোটাল বছরটা বের হলো।
টোটাল বছরটা আমি কত দেখলাম 427 দশমিক সামথিং আসছে, কিন্তু ওরা বলে দিয়েছিল গড় আয়ু 450 বছর, যেটা থেকে এটা মান কম, তাহলে কি ওইটা ওই গ্রহতে পৌঁছাতে সক্ষম হবে। তাহলে আমাদের এই কোশ্চেনটা গেল, এই কোশ্চেনটা ছিল ঢাকা বোর্ড 2017 কোশ্চেন। এরপরে যে নেক্সট এবং আজকে শেষ কোশ্চেন সেটা হচ্ছে রাজশাহী বোর্ড 2017 কোশ্চেন। খেয়াল করেন কোশ্চেনটাতে কি বলছে। এই ম্যাথগুলো খুব ইম্পর্টেন্ট, এই ম্যাথগুলো, তারপরে হচ্ছে অনুপাত বা কোনটার গতি শক্তি বেশি, বারবার বলতেছি এই ম্যাথগুলো। আর এই চ্যাপ্টারটা সুবিধা হচ্ছে খুব বেশি জটিল কোনো নিয়ম নেই বা জটিল কোনো সূত্র নেই, ওই ম্যাক্সিমাম সূত্রই ওয়ান কাইন্ড অফ সেম টাইপের, ওইগুলো দিয়ে করলেই আশা করি ম্যাথগুলো পেরে যাবেন, একদম সোজা। ঠিক আছে, ফার্স্টে কি বলছে সেটা হচ্ছে দেখেন, করিম তার বন্ধু রহিমের সাথে আপেক্ষিক তথ্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। করিম বলল একজন মহাশূন্যচারী 30 বছর বয়সে এত মিটার পার সেকেন্ড বেগে চলন্ত একটি রকেটে চড়ে নতুন গ্রহের অনুসন্ধানে গেল। পৃথিবীতে রকেটের দৈর্ঘ্য ছিল 80 মিটার। আচ্ছা, পৃথিবী থেকে পরিমাপকৃত গতিশীল রকেটের দৈর্ঘ্য, নরমাল গতিশীল যে রকেট সেটা দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, মানে কি L ইকুয়াল টু L0 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। তাহলে কি L0 ছিল 80 না, হ্যাঁ 80, আর এখানে হচ্ছে 1 মাইনাস v ভ্যালু কত দিয়ে দিয়েছে, v বলে দিয়েছে 2.5 ইনটু 10 টু দি পাওয়ার অফ 8, আর আমরা জানি 3 ইনটু 10 টু দি পাওয়ার অফ 8, তাই না, এত হোল স্কয়ার। এখান থেকে হিসাব করেন তাহলে যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে 44.2 মিটার। এটা হচ্ছে আমার অ্যানসার। এটা হচ্ছে আমার কি গতিশীল অবস্থায় দৈর্ঘ্য, এবং গতিশীল অবস্থায় দৈর্ঘ্য সবসময় স্থির অবস্থায় দৈর্ঘ্যের চেয়ে কি অনেক কম। আচ্ছা ঠিক আছে, এই কোশ্চেনটা গেল। এরপর কোশ্চেনটা কি বলছে, অনুসন্ধান শেষে উক্ত নভোচারী পৃথিবীর হিসাবে 50 বছর পর ফিরে আসলে আপেক্ষিক তথ্য অনুসারে তার বয়স পৃথিবীর ক্যালেন্ডার অনুযায়ী এক হবে কিনা। খেয়াল করুন, আবার বল, অনুসন্ধান শেষে উক্ত নভোচারী পৃথিবীর হিসাবে 50 বছর পর ফিরে আসলে আপেক্ষিক তথ্য অনুসারে তার বয়স পৃথিবীর ক্যালেন্ডার অনুযায়ী এক হবে কিনা, আমাকে সেটা কি করতে হবে, যাচাই করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারি, টি ইকুয়াল টু কি T0 1 মাইনাস T0 ডিভাইডেড বাই 1 মাইনাস v স্কয়ার c স্কয়ার। এখান থেকে আমরা T0 টা বের করে নিতে পারি না, টি কি আমাকে বলে দিছে না, টি তো আমাকে বলেই দিছে, টি কত বুঝছে 50, তাই না। তাহলে আমি এখান থেকে কি লিখলাম, T ইকুয়াল টু T0 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। আমাকে কি বলছে, টি তো 50, তাই না। খেয়াল করেন, আমি আবার কোশ্চেনটা আপনাকে দেখাচ্ছি, দেখেন এখানে বলে দিছে না যে উক্ত নভোচারী পৃথিবীর হিসাবে 50 বছর পর ফিরে আসে, কিসের পৃথিবীর হিসাবে, তাই না। উক্ত নভোচারী পৃথিবীর হিসাবে 50 বছর পর ফিরে আসতে তার বয়সটা, তাই না। তাহলে এখানে কি টি দিয়ে দিছে 50, আমার কি করতে হবে, টি নট বের করতে হবে। টি নট মানে কি, টি 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। বসাই দেন টি 50, এগুলো মান বসাই দেন, তাহলে আসবে 27.64 এত, ঠিক আছে না। এখন দেখেন পৃথিবীর হিসাবে বর্তমান বয়স কত, আগে ছিল 30 না, এখানে দিছে 50, তাহলে বর্তমান বয়স কত করতে হবে, 50 যোগ 30, ইট মিনস 80 বছর, তাই না, 80 হওয়ার কথা ছিল। আর আপেক্ষিক তথ্য অনুসারে তার বর্তমান বয়স কত, এটা তো আমার পৃথিবীর হিসাবে, তাই না, এটা হচ্ছে পৃথিবীর হিসাবে। আর আপেক্ষিক যে তথ্য, আপেক্ষিক তথ্য অনুসারে কত, 30 তো আমার দেওয়াই আছে অলরেডি, তাই না। আর এখান থেকে আমরা কত বের করছি, 27.64, তাহলে কত 30 40 50 57.64। তাহলে আমার কি পৃথিবীর অনুযায়ী কি বয়স বেশি এবং আপেক্ষিক তথ্য অনুসারে বয়স কম। কোশ্চেনটা তো আমার লাস্টে অ্যান্সারটি কি চেয়েছিল, তার বয়স পৃথিবীর ক্যালেন্ডার অনুযায়ী কত হবে, তাহলে কি আপেক্ষিক তথ্য অনুসারে মহাশূন্য পৃথিবীর বয়স, তাহলে কি আপেক্ষিক তথ্য অনুসারে এই যে বয়সটা পৃথিবীর বয়স থেকে কম হবে, তাই না। কত হয়েছে 57.64 এত বছর। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। আজকে যতটুকু ক্লাস করলাম আশা করি বুঝার কথা। যদি কোনো কিছু না বুঝতে পারেন অবশ্যই আমাদেরকে পার্সোনাল নক দিবেন, আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সামনের আরেকটা কোনো ক্লাসে আবার দেখা হবে, ঠিক আছে। আল্লাহ হাফেজ, বাই।